ওকে, এর আগের দিনকে আমরা এনার্জি ট্রান্সফার জুমে আমি ক্লাস করিয়েছিলাম। আজকে ওর ওপরের এর ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি। তো দেখো, প্রথম কথা হচ্ছে এনার্জি ট্রান্সফার বা শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ বলতে কি বোঝায় না, পৃথিবীতে যাবতীয় শক্তির উৎস হলো সৌরশক্তি। তো সেই সৌরশক্তিকে উদ্ভিদ বা প্রডিউসার যারা আছে তারা প্রথমে আবদ্ধ করে মানে সৌরশক্তিকে থেকে সংগৃহীত কেমিক্যাল সৌরশক্তি যেটা তারা অ্যাবজর্ব করে, সেটা তারা নিজের দেহের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সেই খাদ্যের মধ্যস্থ স্থিতিশক্তি রূপে তারা শক্তিটাকে জমা রাখে। এটাকে বলে সৌরশক্তির আবদ্ধকরণ। দেন সেই খাদ্য যখন আমাদের পরবর্তীকালে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার বা টারশিয়ারি কনজিউমারের দেহের মধ্যে যায়, তখন খাদ্যের মধ্যে দিয়েই সেই শক্তির খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে প্রবাহ ঘটে। এটাকেই বলে হচ্ছে শক্তি প্রবাহ। অর্থাৎ প্রডিউসার লেভেল থেকে বা উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যদি খাদ্য তথা খাদ্য মধ্যস্থ শক্তির প্রবাহ ঘটে, তখন সেটাকে আমরা বলি এনার্জি ট্রান্সফার বা শক্তি প্রবাহ। এখন বাস্তুতন্ত্রে শক্তির কতগুলো বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে যাবতীয় শক্তির উৎস সূর্য। 2, শক্তি প্রবাহ সবসময় একমুখীভাবে প্রবাহিত হয়, অর্থাৎ প্রডিউসার থেকে C1, C1 টু C2, C2 টু C3 অ্যান্ড সো অন। কখনোই রিভার্স ডিরেকশনে শক্তি ফিরে আসবে না, নেভার। তার কারণ শক্তির প্রবাহ খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতেই হয়। সো প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমারে যাবে, প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার যাবে, এইভাবেই শক্তির প্রবাহ হবে। 2 নম্বর হচ্ছে যখন শক্তির প্রবাহ হয় তখন তাপ গতিবিদ্যা বা থার্মোডিনামিক্সের সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এক্ষেত্রে প্রযোজ্য হয়। তো প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। এটা অনেকটা ওই ভরের যে নিত্যতা সূত্র আছে তার মতো। শক্তির নিত্যতা সূত্র কি বলছে না, শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি হচ্ছে অবিনশ্বর, কেবলমাত্র এক রূপ থেকে শক্তির আর এক রূপে রূপান্তর হয় মাত্র। তো যখন এই বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে শক্তির প্রবাহ হয়, যেমন ধরো এখানে সৌরশক্তি সূর্য থেকে আসছে, সেই সৌরশক্তি রূপান্তরিত হয়ে যাচ্ছে খাদ্য মধ্যস্থ স্থিতিশক্তিতে। তাহলে শক্তির কিন্তু সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয় মাত্র। 2 নম্বর হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রও এক্ষেত্রে প্রযোজ্য হয়। সেই দ্বিতীয় সূত্রটা কি না, কখনোই শক্তির হস্তান্তর 100% হয় না। তার মানে হচ্ছে শক্তি যখন এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, সেই রূপান্তর ভবনের প্রক্রিয়াটার চলাকালীন বেশ কিছু পরিমাণ শক্তির অপচয় হয়। কখনোই এরকম হয় না যে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরের সময় 100% শক্তির রূপান্তর এফিশিয়েন্টলি হলো। দ্যাট ইজ নট পসিবল। সবসময় এরকম ঘটনা থাকে, সবসময় দেখা যায় যে কিছু পরিমাণ শক্তির যেমন সেখানে হস্তান্তর হচ্ছে, তেমনি কিছু পরিমাণ শক্তির সেখানে অপচয় ঘটছে। অর্থাৎ এনার্জি কনভার্সনের প্রসেসটা কখনোই 100% হয় না। তো দিস ইজ থার্মোডিনামিক্সের, এটা হলো দ্বিতীয় সূত্র। এখানে শক্তির হস্তান্তর কখনোই 100% হয় না। তা এই হলো এনার্জি ট্রান্সফারের কিছু বৈশিষ্ট্য। এরপরে সেটা হচ্ছে এনার্জি ট্রান্সফারের কী কী স্টেপস আছে আর কী কী পদ্ধতির মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয়, ধাপ। তো প্রথম ধাপ হচ্ছে শক্তি অর্জন। এটা কি? এটা আমি অলরেডি তোমাদের বলেছি, এই যে সৌরশক্তি সেটা প্রডিউসার লেভেলে যখন আবদ্ধ হচ্ছে, এটাকে বলে শক্তি অর্জন। মনে রাখবে, আপতিত সূর্যরশ্মির মাত্র 0.02% টোটাল যত ইনকামিং সোলার রেডিয়েশন আপতিত সৌরশক্তি, তার 0.02% কেবল উদ্ভিদ গ্রহণ করতে পারে। আর 0.1% শক্তিকে ও কনভার্ট করে স্থিতিশক্তিতে। কাজেই সেই দিক দিয়ে দেখতে গেলে শক্তির যে অর্জন, সেটা কিন্তু খুব এফিসিয়েন্ট পদ্ধতি নয়। তবু এই 0.1% শক্তির কনভার্সনই আমাদের যাবতীয় শক্তি সরবরাহ করার জন্য যথেষ্ট হয়। নেক্সট হচ্ছে শক্তির ব্যবহার। এটা কি জিনিস? শক্তির ব্যবহার হচ্ছে এই যে প্রত্যেকটা স্তরে, দ্যাট ইজ প্রত্যেকটা টপিক লেভেলে, প্রডিউসার লেভেলেই হোক বা C1-এ হোক, C2-তে হোক, এই যে শক্তিটা আসছে, এই শক্তির পুরো শক্তিটাই কিন্তু তার পরের স্টেপের জন্য, মানে প্রডিউসার থেকে প্রডিউসারে যতটা শক্তি আবদ্ধ হলো, ততটা শক্তি কিন্তু C1-কে সে দেবে না। কেন না, প্রডিউসারের নিজের কিছু শক্তির ডিমান্ড আছে। সেই শক্তিটা কিসের জন্য
আপনার বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটি বা বিপাক ক্রিয়া চালানোর জন্য। তো প্রডিউসার প্রথমে যে পরিমাণ শক্তি আবদ্ধ করে সেটাকে আমরা বলি জিপিপি বা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এইটা পরে আমাদের প্রোডাক্টিভিটি পড়তে হবে, অর্থাৎ একক সময়ে একক আয়তনে যে পরিমাণ শক্তি আবদ্ধ হয় তাকে প্রোডাক্টিভিটি বলে অভিহিত করা হয়। আর যেহেতু এখানে প্রোডাক্টিভিটি প্রডিউসার লেভেলে, তাই প্রডিউসার লেভেলের যে প্রোডাক্টিভিটি সেটাকে বলে প্রাইমারি প্রোডাক্টিভিটি। সো জিপিপি মিনস গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এটা কি না, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে উদ্ভিদ বা প্রডিউসার লেভেলে মোট যে পরিমাণ সৌরশক্তি আবদ্ধ হচ্ছে সেখান থেকে সে কিছু পরিমাণ শক্তি ব্যয় করছে বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যের জন্য, জনন কার্য চালাবার জন্য, শ্বসনের জন্য। সাথেই জিপিপি মাইনাস আর করে যেটা পড়ে থাকে সেটাকে বলে এনপিপি বা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। না ওই এনপিপি এই পরিমাণটাই কিন্তু পরবর্তীকালে C1 বা খাদকের জন্য যায়। তাহলে দেখো, যে পরিমাণ শক্তি কোনো ট্রপিক লেভেলে এলো সেই ট্রপিক লেভেল থেকে পুরো শক্তিটা কিন্তু পরের ট্রপিক লেভেলে গেল না, কিছু শক্তি ব্যয় হলো তাপ শক্তি হিসেবে রেসপিরেশন চালাবার জন্য, জনন চালাবার জন্য, বিভিন্ন ধরনের বিপাকীয় ক্রিয়া চালাবার জন্য। ঠিক এই জিনিসটা C1 এর ক্ষেত্রেও ঘটে। C1 এই যে এনপিপি পরিমাণ শক্তি যখন C1-এ ঢুকলো, C1 কিন্তু এই পুরো এনপিপিটাকে C2-কে দেবে না, হতেই পারে না। C1ও এই এনপিপি থেকে কিছু পরিমাণ শক্তিকে নিজে খরচা করবে নিজের বিপাকীয় ক্রিয়ার জন্য। ফলে এনপিপি মাইনাস আর যেটুকু শক্তি সেই শক্তিটুকুই C2-কে ও সাপ্লাই করবে। সুতরাং এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার যে শক্তির ব্যবহারের ফলে প্রত্যেকটা ট্রপিক লেভেলের মধ্যে দিয়ে যখন এনার্জি যায় তখন এনার্জি কনসিস্টেন্টলি কিন্তু কমে যায়, অর্থাৎ এনার্জির ধারাবাহিকভাবে শক্তির অবনমন ঘটে। এটা হচ্ছে শক্তির ব্যবহারের সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ শক্তির ট্রান্সফার। এই যে একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে, প্রডিউসার থেকে C1-এ, C1 থেকে C2-তে শক্তি যাচ্ছে, এখানে প্রশ্ন হলো কতটা শক্তি যাচ্ছে আর কতটা শক্তি বা ব্যয় হচ্ছে বা অব্যবহৃত অবস্থায় থাকছে। এই প্রসঙ্গে বিজ্ঞানী লিন্ডেম্যান তার একটা সূত্র ছিল। সেই সূত্রটা কি না, লিন্ডেম্যান বললেন যে প্রডিউসার থেকে C1, C1 থেকে C2, C2 থেকে C3-তে যখন শক্তি যাবে তখন কেবলমাত্র 10% করে শক্তি যাবে। অর্থাৎ প্রডিউসার লেভেলে যদি 10,000 কিলো ক্যালোরি শক্তি থাকে, C1-এ 1000 কিলো ক্যালোরি, C2-তে 100 কিলো ক্যালোরি, C3-তে 10 কিলো ক্যালোরি শক্তি যাবে। দ্যাট মিনস ফর ইচ অ্যান্ড এভরি স্টেপস মাত্র 10% করে শক্তি যাচ্ছে, বাকি 90% শক্তি অপচয় ঘটছে। দিস ইজ কল্ড 10% ল অফ লিন্ডেম্যান, 10% সূত্র। দেখো, 10,000 কিলো ক্যালোরি থেকে 1000 কিলো ক্যালোরি যাচ্ছে মানে 9,000 কিলো ক্যালোরি শক্তি এখানে তাপ শক্তি হিসেবে নষ্ট হচ্ছে। 1000 কিলো ক্যালোরি থেকে 100 যাচ্ছে মানে এখানে 900 কিলো ক্যালোরি শক্তির অপচয় ঘটছে। দেয়ারফর যত ট্রপিক লেভেলে আমরা হায়ার ট্রপিক লেভেলে যাব, যত উচ্চ খাদক স্তরের দিকে আমরা যাব, তত কিন্তু শক্তি কনসিস্টেন্টলি কমে আসছে। কেন? মাত্র 10% শক্তি একটা খাদক স্তর থেকে পরবর্তী খাদক স্তরে যায়, বাকি 90% শক্তির কিন্তু সেক্ষেত্রে অপচয় হয়। লাস্ট দেখো, শক্তি প্রবাহের বিভিন্ন ধরনের মডেল। এইখানে আমরা 3টে মডেল নেব। প্রথমে যে মডেলটা আছে এটা হচ্ছে এক চ্যানেল যুক্ত শক্তি প্রবাহের মডেল। ইট ওয়াজ গিভেন বাই লিন্ডেম্যান হিমসেলফ। এটা খুব ইজি। এটা হচ্ছে প্রডিউসার, যেখানে 111 ইউনিট হচ্ছে জিপি বা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। তার মধ্যে দেখো নট ইউটিলাইজড বা এনার্জি অব্যবহৃত থেকে গেছে 70 ইউনিট, রেসপিরেশনের জন্য বা শ্বসনের জন্য ব্যয় হয়েছে 23 ইউনিট। এরপরে 111 থেকে আর বিয়োজনের জন্য ব্যয় হয়েছে 3 ইউনিট। ফলে বাকি শক্তিটা তৃণভোজীদের মধ্যে গেছে, যেটা হচ্ছে 15 ইউনিট। এই 15 ইউনিটের মধ্যে দেখো শক্তি অব্যবহৃত থেকে যে 7 ইউনিট, রেসপিরেশন বা বিপাকীয় কাজের জন্য ব্যয় হয়েছে 4.5, বিয়োজনের জন্য 0.5। তারপরে মাংসাশী প্রাণীর মধ্যে গেছে যার ফলে 3 ইউনিট শক্তি, যার মধ্যে আবার রেসপিরেশনের জন্য ব্যয় হয়েছে আর রেসপিরেশনের জন্য 1.3,
শক্তি অব্যবহৃত থেকে গেছে 1.2, আর বিয়োজনের জন্য আর নগণ্য শক্তিই পড়ে রয়েছে। এই শক্তিটা লিন্ডজেম্যানের 10% লয়ের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। যখনই একটা খাদক স্তর থেকে আর একটা খাদক স্তরে শক্তি যাচ্ছে তখন 10% করে করে শক্তি যাচ্ছে, এবং ম্যাক্সিমাম শক্তিটাই দেখো আয়দার নট ইউটিলাইজড বা অব্যবহৃত থাকছে, কিছুটা বিপাকীয় ক্রিয়ার জন্য ব্যয় হচ্ছে, এবং বাকি শক্তিটাই তখন কেবলমাত্র স্থানান্তরিত হচ্ছে। পরবর্তীকালে এই এক চ্যানেলযুক্ত শক্তির যে মডেল, এটা পরবর্তীকালে আরেকটু মডিফিকেশন হয়, হয়ে ওয়াই আকৃতির মডেল আনেন বিজ্ঞানী ওডাম 1956। এই মডেলে তিনি যেটা বলেন যে শক্তি প্রবাহ সবসময় একরকমভাবে হয় না। এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটার দিকে যদি একটু তাকাও তাহলে দেখো সূর্যালোক সেখান থেকে উদ্ভিদের দেহের মধ্যে এলো। এই উদ্ভিদকে তৃণভোজীরাও যেমন খায় তেমনি উদ্ভিদের মৃত গলিত পচনশীল জৈব পদার্থের ওপর বিয়োজকেরাও ক্রিয়া করে। সেই বিয়োজকেরা তারপরে বিয়োজকদের আবার খাদকেরা খায়, ফলে একটা ডেট্রিটাস ডিএফসি বা ডেট্রিটাস ফুড চেন বা কর্কর খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে। তেমনি তৃণভোজীকে আবার খাদকরা যখন খায় তখন জিএফসি বা গ্রেজিং ফুডস চেইন বা চারণভূমির খাদ্য শৃঙ্খল তৈরি হয়। তাহলে কি দেখা গেল না, একই সোর্স দ্যাট ইজ প্ল্যান্ট থেকে আমার মাটির ওপরে যেমন একটা খাদ্য শৃঙ্খল চলে তেমনি মাটির নিচেও আর একটা খাদ্য শৃঙ্খল চলতে পারে। মাটির ওপরে যেটা চলে সেটা চারণভূমির খাদ্য শৃঙ্খল বা জিএফসি, আর মাটির নিচে যেটা চলে সেটা হচ্ছে ডেট্রিটাস বা ফিডার খাদ্য শৃঙ্খল বা ডিএফসি বা ডেট্রিভোর খাদ্য শৃঙ্খল। তাহলে দুটো খাদ্য শৃঙ্খল আবার দেখো একটা জায়গায় গিয়ে ইন্টারলিঙ্কড হচ্ছে। যেমন যেমন বিয়োজকেরদের কখনো কখনো খাদকরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। যেমন ধরো বিয়োজক হিসেবে আমি এখানে বললাম আর্থওয়ার্ম, আর্থওয়ার্মকে একটা পাখি খেতে পারে, তো সেটাও একটা খাদ্য হিসেবে গ্রহণ করছে। তেমনি তৃণভোজী প্রাণী তারা যখন আবার মারা যাচ্ছে তখন সেই মৃত গলিত পচনশীল বস্তুর ওপরে এই বিয়োজককে যারা খায় তারাও কাজ করতে পারছে তৃণভোজী প্রাণীদের ওপর। যেমন দেখো বিয়োজককে খাদ্য হিসেবে হয়তো গ্রহণ করছে যারা ডেট্রিভোর আছে, যেমন মিলিপেডস, যেমন আছে টার্মাইট। এই টার্মাইট বা মিলিপেড এরা আবার যখন এই তৃণভোজী প্রাণীরা যখন মারা যায় তাদের দেহের ওপরেও ক্রিয়া করে, অর্থাৎ তাদেরকেও তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। ফলে এখানে যে শক্তির প্রবাহ, সেটা শক্তির প্রবাহ সবসময় যে একটা নির্দিষ্ট খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়েই আবদ্ধ থাকে তা নয়, তারা নিজেদের মধ্যে নির্দিষ্ট সম্পর্কের উপর ভিত্তি করে ইন্টারকানেক্টেড হয়। এটা যেহেতু পুরোটা দেখতে দেখো এই রকমভাবে আসার পর দুদিকে দুটো মডেল শক্তির প্রবাহ চলে গেল, মানে ওয়াই আকৃতির গঠন পেল, তাই এই মডেলটাকে বলে ওয়াই শেপেড মডেল। ফাইনালি যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইউনিভার্সাল মডেল বাই ওডাম ইটসেলফ। ওডামের মূলত এই ইউনিভার্সাল মডেলটা তার আগের যে দুটো মডেল, অর্থাৎ ওই এক চ্যানেলযুক্ত শক্তির মডেল আর ওয়াই আকৃতির মডেল, এই দুটো মডেলের সংমিশ্রণে এইটা তৈরি হয়েছে। এখানে দেখো প্রডিউসার লেভেলে আই দ্যাট ইজ দ্য ইনকামিং সোলার রেডিয়েশন, গৃহীত শক্তি, এ আত্মিকৃত শক্তি, আর পি ইজ দ্য প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি। এই আই এ পি তিনটে জিনিস উৎপাদক স্তরে হলো। এখান থেকে দেখো কিছু পরিমাণ শক্তি নট ইউটিলাইজ থেকে গেল, কিছু পরিমাণ শক্তি রেসপিরেশন বা বিপাকীয় কাজের জন্য ব্যয় হলো, আর কিছু পরিমাণ শক্তি জীবভর বা বায়োমাস তৈরি করলো। ফলে তারপরের অংশটা তৈরি চলে গেল কনজিউমার লেভেলে। এখানেও দেখো কিছু পরিমাণ নট ইউটিলাইজড শক্তি থাকলো, কিছু পরিমাণ রেসপিরেশনের জন্য শক্তি ব্যয় হলো, এবং অবভিয়াসলি এখানেও কিছু পরিমাণ জীবভর তৈরি হবে। এখানে যেটা বক্তব্য সেটা দেখো, যত শক্তি প্রবাহ প্রডিউসার লেভেল থেকে গেছে তত শক্তির পরিমাণটা কিন্তু কমে আসছে। শক্তিটা আস্তে আস্তে ন্যারো বা স্ট্রিম লাইন্ড হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা দিকেই খানিকটা করে শক্তি নট ইউটিলাইজ থাকছে, কিছুটা রেসপিরেশনের জন্য ব্যয় হচ্ছে, আর বাকিটা কিছুটা বায়োমাস বা জীবভর তৈরি করছে। আলটিমেটলি প্রবাহিত শক্তির পরিমাণটা কিন্তু ক্রমাগত স্ট্রিম লাইন্ড হয়ে এসছে। দিস ইজ কল্ড ইউনিভার্সাল মডেল। তো বেসিক্যালি ইউনিভার্সাল মডেল ইজ নাথিং বাট ফার্স্ট টু মডেলের সংমিশ্রণে তৈরি করা একটা এনার্জি ফ্লোর মডেল। এটা পুরোটাই আমাদের মেটেরিয়ালের মধ্যে আছে, আমি তবু এখানে আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। একবার মেটেরিয়ালটা পড়বে, ইফ এনি প্রবলেম পারসিস্ট আমাকে ফোন করবে।